এদিকে সংসদে গণধুলাই খেলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। তারেক রহমানের গোপন চিঠিতে খেপেছে ভারত। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল না করলে হার্ডলাইনে যাবে ভারত। এদিকে সংসদে ভয়াবহ মারামারি, গণধুলাই খেল হাসনাত আব্দুল্লাহ, সংসদের নিয়ম ভঙ্গ করায় হাসনাত আব্দুল্লাহকে সংসদ থেকে বহিষ্কার করল স্পিকার। তারেক রহমানের এই গোপন চিঠি নিয়েই সকলে আলাপ করছেন। কি আছে এই চিঠিতে? একজন ভারতীয় বিশ্লেষক বলছেন, চিঠিতে আর যাই থাকুক বাংলাদেশের জন্য কিছু নেই। অনেক বেশি প্রত্যাশা নিয়ে যে ভারত সফর করলেন ডক্টর খলিল, 3 দিনের এই ভারত সফর, সেই ভারত সফর কি ব্যর্থ হয়ে গেছে? বাংলাদেশের ব্যাপারে ভারত এখনো গ্রিন সিগন্যাল দেয়নি, কিংবা এই বৈঠকে সমঝোতা হয়নি। অর্থাৎ ভারত চায় বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতির অধিকার ফিরে পাক। ভারত চায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের কোনো নির্যাতনমূলক কর্মকাণ্ড আর না করা হোক। একেবারে সোশ্যাল মিডিয়া সয়লাভ, সবাই লিখতেছেন আমি আওয়ামী লীগ, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছেন, ক্যাপশনে লিখতেছেন যে নিষিদ্ধ সংগঠনের তিনি একজন সদস্য, প্রকাশ্যে বলতেছেন। এই যে দলে দলে মানুষ আওয়ামী লীগে যোগদান করতেছেন, সেটা প্রাতিষ্ঠানিকভাবে হোক, কি বলে যে সেটা ব্যক্তিগত উদ্যোগে হোক, যেভাবে হোক না কেন ঝুঁকি তো নিতেছে। এইটা কিন্তু বর্তমান সরকারের জন্য খুব একটা ভালো লক্ষণ, সেটা আপনি বলতে পারেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আওয়ামী লীগকে আইন করে যখন নিষিদ্ধ করা হয়, তারপর থেকে ভারতের নীরবতাকে অনেকেই ভেবেছিলেন ভারত আওয়ামী লীগের হাত ছেড়ে দিয়েছে। শেখ হাসিনার ভাগ্যে কি আছে তা কেউই জানে না, এমন মন্তব্য অনেকেই করছিলেন। দর্শক মণ্ডলী, যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন তাদের মধ্যেও হতাশা চলে এসেছিল। কিন্তু দর্শক, ভারতের এই নীরবতা ঠিক কূটনৈতিক কৌশলে বাংলাদেশের নবনির্বাচিত বিএনপি সরকারকে বুঝিয়ে দিয়েছে আসলে বাংলাদেশে আওয়ামী লীগকে না ফেরানো পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কখনো ঠিক হবে না। দর্শক মণ্ডলী, ভারত ছাপ জানিয়ে দিয়েছে আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরাতে হবে, তারপরেই বাংলাদেশের আবদারগুলো পূরণ করা হবে। ভারত যে এমন কিছুই বলেছে তা বোঝা যায় ডক্টর খলিলুর রহমানের বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে। প্রিয় দর্শক, ভারত আরো কি কি বলেছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। এছাড়াও দর্শক, আপনি কি মনে করছেন, ভারত কি সত্যি সত্যি আওয়ামী লীগের হাত ছেড়ে দিয়েছে নাকি আরো শক্ত করে চেপে ধরেছে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এদিকে সংসদে ভয়াবহ মারামারি, গণধুলাই খেল হাসনাত আব্দুল্লাহ, সংসদের নিয়ম ভঙ্গ করায় হাসনাত আব্দুল্লাহকে সংসদ থেকে বহিষ্কার করল স্পিকার। দর্শক, তাহলে কি হাসনাত আব্দুল্লাহর গরম বক্তব্য এখানেই শেষ? সংসদ থেকে তিনি কি তাহলে চিরতরে বিদায় নিচ্ছে? হ্যাঁ দর্শক, স্পিকারের কঠোর নির্দেশনা আপনারা শুরুতে শিরোনামে দেখেছেন যে সংসদের ভিতরে হট্টগোল সৃষ্টি হয়েছে, এমনকি হাসনাত আব্দুল্লাহর সাথে ধস্তাধস্তি, জড়াজড়ি, কিলেকিলি এক দফায় হয়ে গিয়েছে। এরপরে স্পিকার কঠোর নির্দেশ বা আদেশ দিয়েছে যে এটা তোমার সেই শাহবাগ না, এটা হচ্ছে সংসদ। দর্শক, হাসনাত আব্দুল্লাহর সাথে কি হয়েছে? ভয়ানক কিছু হয়েছে। আপনারা যেটা ভাবতেছেন সহজ কিছু না, কঠোর কিছু হয়েছে। স্পিকার পর্যন্ত তারপরে খেপে গেছে। তার যে বক্তব্য সেটা একেবারে সংসদে মানায় না। অনেক বেশি প্রত্যাশা নিয়ে যে ভারত সফর করলেন ডক্টর খলিল, 3 দিনের এই ভারত সফর, সেই ভারত সফর কি ব্যর্থ হয়ে গেছে? ব্যর্থ যদি হয়ে না যায় তাহলে তার মুখে এ ধরনের সুর কেন? তিনি ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতির জন্য ধৈর্য ধরতে হবে। এই যে ধৈর্য ধরা এবং অপেক্ষার কথা তিনি বললেন, একটি বাংলাদেশের সবথেকে বড় ইংরেজি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে এই কথা যখন বলছেন, তখন কি আমরা একটু সন্দেহ পোষণ করতে পারি যে বাংলাদেশের ব্যাপারে ভারত এখনো গ্রিন সিগন্যাল দেয়নি, কিংবা এই বৈঠকে সমঝোতা হয়নি? বাংলাদেশের চাওয়া এবং ভারতের চাওয়ার মধ্যে একটা বড় গ্যাপ থেকে গেছে। ভারতীয় কিছু গণমাধ্যম এবং ভারতীয় কিছু সাংবাদিক যে বক্তব্য দিচ্ছেন গত 2-3 দিন ধরে, সেই বক্তব্যগুলো বেশ কয়েকদিন ধরেই, 2-3 দিন ধরেই লক্ষ্য করছিলাম, শুনছিলাম, পড়ছিলাম।
না। সেই বক্তব্যগুলোতে তারা যেগুলো তুলে আনার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই সফরে ডক্টর খলিল এবং এস জয়শঙ্কর কিংবা ডক্টর খলিল এবং অজিত দোভাল এই যে বৈঠক হয়েছে, এই বৈঠকটা মূলত সম্পর্ক এবং সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা আটকে গেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুতে। ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন যে বাংলাদেশে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তারে ভারতীয় কর্তৃপক্ষ নাখোশ হয়েছে। চিন্ময় প্রভু এখন পর্যন্ত এই সরকার ক্ষমতা নেওয়ার 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কেন মুক্তি পাচ্ছে না, এই ব্যাপারে তারা নাখোশ হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া কেন আরও দীর্ঘায়িত করা হচ্ছে, এই ব্যাপারে তারা নাখোশ হয়েছে। এবং ডক্টর খলিল শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছেন, সেই ব্যাপারেও তাদের মধ্যে সমঝোতা হয়নি। অর্থাৎ ভারত চায় বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতির অধিকার ফিরে পাক, ভারত চায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের কোনো নির্যাতনমূলক কর্মকাণ্ড আর না করা হোক, যেটা প্রফেসর ইউনূস করে গেছেন। চিন্ময় প্রভুকে মুক্তির ব্যাপারে তারা সোচ্চার, বেশ কড়া অবস্থান তাদের। এই বক্তব্যগুলো ভারতীয় সাংবাদিকরা দিচ্ছেন এবং ভারতীয় সাংবাদিকরা বলছেন যে যখনই ডক্টর খলিল শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন, আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছেন, তখনই মূলত এই যে বৈঠক, সেই বৈঠকের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। এবং একটানা ডক্টর খলিল তার এজেন্ডাগুলো বলে গেছেন, তারপরে জয়শঙ্কর একটানা তার বক্তব্যগুলো দিয়ে গেছেন এবং সেই বক্তব্যের মাঝখানে একটা বড় ফারাক, একটা গ্যাপ তৈরি হয়েছে, যে গ্যাপের ফলে আমরা যে প্রত্যাশা করছিলাম যে খুব দ্রুত ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা ঘটবে, সেটা বোধহয় ঘটছে না। এবং সেই না ঘটার ব্যাপারটা আটকে গেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুতে। আমরাও একাধিকবার ডক্টর খলিলের এই সফরকে কেন্দ্র করে একাধিক আলোচনায় কিন্তু বলেছি যে এই সফরে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে 1 নম্বর আওয়ামী লীগের রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার। এটা কিন্তু ভারত নির্বাচনের আগে থেকে প্রফেসর ইউনূস সরকারকে অনেক চাপ দিয়েছে, তারা এটা আমলে নেয়নি এবং আমলে না নেওয়ার পরে বিএনপির উপরে তারা আস্থা রাখতে চেয়েছে যে বিএনপি বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি করবে, সেই আস্থাটা তারা এখনও রাখতে চাইছে। কিন্তু সম্প্রতি 2টা ঘটনা, একটা শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার এবং সংসদে ওই অধ্যাদেশ, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ করার মাধ্যমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার যে প্রয়াস, এই দুটোতে ভারত আপত্তি জানিয়েছে, এরকম তথ্য ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন। এই দাবি কতটা অথেন্টিক, কতটা একটু রংচং মাখানো, সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আমাদের পক্ষে বক্তব্য সেটুকুই দেওয়া সম্ভব যেটুকু রাষ্ট্রীয়ভাবে কিংবা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তবে এটুকু অন্তত বলা যায় যে ডক্টর খলিল যখন এই কথা বললেন যে তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য ধরতে হবে, এই বক্তব্যে অন্তত এটুকু বোঝা যায় যে এই সফরটা খুব একটা ফলপ্রসূ হয়নি। হয়তো আরও কয়েকটা সফর লাগবে, আরও কয়েক দফা মিটিং লাগবে, কিংবা হতে পারে যে ভারত কিছু প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলো ডক্টর খলিল দেশে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন, আলোচনা করে একটা রেজাল্ট দিবেন, সেই রেজাল্টের উপরে ভারত পরবর্তী পদক্ষেপ নিতে পারে। তবে ভারত 2-1টা ব্যাপারে যেগুলো রাজি হয়েছে, আমরা দেখেছি গতকালকেও 8,000 টন ডিজেল এসেছে। তেলের ব্যাপারে ভারত একটা উদারনীতি দেখিয়েছে। ওসমান হাদির যে আসামি, সেই আসামিদের ফেরত দিতে চেয়েছে। ভিসা কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে, কয়েক সপ্তাহের মধ্যে ভিসা কার্যক্রম শুরু হবে, এরকম আশ্বাস দিয়েছে। কয়েকটা জায়গায় আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আটকে গেছে বন্ধুত্বের জায়গাটা, সেটা হচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, সেটা কি আটকেই থাকবে নাকি খোলাসা হবে? এখন মানুষ কি করতেছে যে এই যে মহান জাতীয় সংসদে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষেধাজ্ঞা দিয়ে যে আইন পাশ করা হলো, এই আইন পাশের পরিপ্রেক্ষিতে এখন যারা আওয়ামী লীগের ঘোর বিরোধী ছিল, আওয়ামী লীগের কি বলে যে এক সময় তীব্র সমালোচক ছিলেন, তারাই এখন এমনও আছে যে আওয়ামী লীগ যখন সরকারে ছিল, স্থানীয়ভাবে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, আওয়ামী লীগের এমপিদের সাথে, সংসদ সদস্যদের সাথে যারা লড়াই করতেন, ফাইট করতেন, তারা এখন এই টেমপ্লেটটা ব্যবহার করতেছেন। একেবারে সোশ্যাল মিডিয়া সয়লাভ, সবাই লিখতেছেন আমি আওয়ামী লীগ, মানে ওইখানে নিজের ছবিটা বসিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছেন, ক্যাপশনে লিখতেছেন যে নিষিদ্ধ সংগঠনের তিনি একজন সদস্য, প্রকাশ্যে বলতেছেন। আমি প্রকৃতপক্ষে এই ঘটনাগুলো দেখার পরে আমি অবাক হয়েছি, প্রচণ্ডভাবে অবাক হয়েছি যে এটা কিভাবে সম্ভব। মানুষ, আমরা জানি যে মানুষ একটা রাজনৈতিক দলের দিকে ঝোঁকে কখন, যখন ওই রাজনৈতিক দলের খুব ভালো অবস্থানে থাকে, যখন খুবই কি বলে যে হ্যাঁ এখন সমস্যা নাই, এখন বলার কেউ নাই, যদি কোনো রকম ওই দলটার একটা পদ পায় তাহলে পরে আমি এরকম একটা কি বলে হ্যারাম দেখাইতে, মানে এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে কিন্তু মানুষ একটা রাজনৈতিক দলে যোগ দেওয়ার চেষ্টা করে। কিন্তু আওয়ামী লীগের বেলায় তো উল্টা ঘটতেছে। কেন ঘটতেছে এই বিষয়টা কিন্তু আমাদের বের করা উচিত যে কেন ঘটতেছে। আমি প্রথমে যে কারণটা করলাম, যেখানে নিষেধাজ্ঞা সেখানেই মানুষের চাহিদা, সেখানেই আকাঙ্ক্ষা। আমি একজনের মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এই মন্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, আর একবার আপনাদের সামনে মন্তব্যটা আমি পড়ে শোনাতে চাই। জীবনে এই দলটির কোনো পর্যায়ের নেতাদের কাছে কোনো কাজের জন্য যায়নি, তবুও জানি না কেন জানি মায়া লাগছে। আমাদের বিকল্প বেছে নেওয়ার অধিকার হরণ করেছে সরকারের, হয়তো এ কারণে নয়তো নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ। যাই হোক,
জনগণের জন্য পরিশুদ্ধ হয়ে ফিরে আসুক স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দলটি, এই কামনা করি। অনেকে এরকম মন্তব্য করতেছেন, এরকম পোস্ট দিতেছেন। আচ্ছা আপনি বলুন তো, যে একটা দলকে নিষিদ্ধ করা হলো, মানে বিগত সরকার কর্মকাণ্ড নিষিদ্ধ করছে, নিবন্ধন স্থগিত করছে, বর্তমান সরকার সংসদে আইন পাস করছে, কইরা দলটাকে মূলত যেভাবে বলুন না কেন দলটাকে নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে, নিষিদ্ধ করে দিচ্ছে। এখন নিষিদ্ধ দলের প্রতি মানুষের এরকম ঝোঁক, জানে যে যদি এই দলে যোগ দেওয়া যায় তাহলে তো তাকে গ্রেপ্তার হওয়া লাগতে পারে, তারপরও মানুষ এই দলের প্রতি ঝুঁকতেছে কেন? কেন এরকম হইতেছে? আমি আমার ছোট বিদ্যা বুদ্ধি এবং যুক্তিতে যতটুকু আসে আমি যতটুকু বলতে পারি সেটা হলো যে এটার একটা কারণ হইতে পারে, সেটা হলো মানুষ সুখেতে থাকতে চায়, বাঙালিরা সুখে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, বাঙালিরা নিজ চোখে দেশের অবকাঠামোর উন্নতি দেখতে চায়, নিজের জীবনযাত্রার মান উন্নত হতে দেখতে চায়, এটা হচ্ছে বাঙালিদের চাওয়া। কিন্তু বিগত সময় আমরা কি দেখলাম? ডক্টর ইউনূস আসলো, অনেক স্বপ্ন দেখালো, অনেক আশা দিল, অনেক ভরসা দিল, দিয়া কি করলো? আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সংবিধান, বঙ্গবন্ধু এগুলোকে মানে মোট কথায় এগুলোর বিরোধিতা করার জন্য বোধহয় তারা সরকারে আসছিল, এমন নৈরাজ্যকর পরিবেশ পরিস্থিতি তৈরি করছিল, তারা কবরের লাশ পর্যন্ত নিরাপত্তা পায়নি ডক্টর বাটপার ইউনূসের শাসনামলে। এখন বর্তমান সরকারের সময় দেখা যাইতেছে সবচেয়ে বড় যে বিষয়টা মানুষের বাঙালিদের মনে আঘাত করছে সেটা হলো যে বাঙালিরা আজ পর্যন্ত এই যে বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে কোনোভাবেই তারা এই জিনিসগুলো দেখে নাই। অনেক অভিযোগ ছিল, অনেক অভিযোগ যে এই করছে, সেই করছে, এটা করতেছে, সেটা করতেছে, এরকম অনেক অভিযোগ ছিল। তারপরও তেল পাম্পে গিয়া তেলের জন্য মানুষকে সিরিয়াল দিতে হয় নাই, তেলের জন্য মানুষকে ওখানে রাত্রি যাপন করতে হয় নাই, তেলের জন্য মানুষ কি ঘরবন্দি বলা যায়, গাড়ি বের করতে পারে নাই, এরকম পরিস্থিতির সম্মুখীন হয় নাই। কিন্তু বর্তমান সময় যখন মানুষ দেখতেছে যে এগুলো হচ্ছে এবং মানুষের অনুধাবনে আসতেছে যে আওয়ামী লীগ ছাড়া তো এই দেশের কোনো গতি নাই, আপনি যেভাবে বলুন না কেন আওয়ামী লীগ সরকারে থাকুক, আওয়ামী লীগ রাজপথে থাকুক, বিরোধী দলে থাকুক, যেভাবেই থাকুক, আওয়ামী লীগের উপস্থিতিটা খুবই প্রয়োজন, বড্ড প্রয়োজন। এই বিষয়গুলো যখন মানুষ অনুধাবন করতেছে এবং পাশাপাশি যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো তখন ওই যে একেতে নিষিদ্ধের প্রতি ঝোঁক, পাশাপাশি আওয়ামী লীগের অনুপস্থিতি বুঝতে পারা, আওয়ামী লীগের সক্রিয় ভূমিকা খুবই প্রয়োজন মনে করা, অত্যাবশ্যকীয় মনে করা, এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে এখন যার যার মতো দেশের সবাই মানে এটা এত ধীরে ধীরে গানিতে খারে বৃদ্ধি পাবে। আমার মনে হয় যে একটা সময় দেখবেন যে আমরা তো দেখছি ডক্টর ইউনূসের আমলে যখন আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া হলো তখন অনেক ছেলেমেয়েরা টিকটক করতো, ভিডিও ফুটেজ করতো, জানে যে আওয়ামী লীগের যদি মিছিল করা হয় তাইলে গ্রেপ্তার হওয়া লাগতে পারে। অনেক কিশোরকে আমরা গ্রেপ্তার হতে দেখছি 12 বছর 13 বছর বয়সে, তারপরে গ্রেপ্তার করছে, সমালোচনার মুখে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। কি করছে? যে একটা টিকটক করতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে। সেই বিষয়গুলো এবং পাশাপাশি এই যে আওয়ামী লীগে নিজে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা দেওয়া যে আজ থেকে আমি আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠনের সদস্য হলাম, এইভাবে যে ঘোষণা তারা দিচ্ছে এটা বৃদ্ধি পাবে এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেবে। আপনি দেখেন না, একজন ব্যক্তি যদি আওয়ামী লীগের এই সমস্ত মন্তব্য করে কোনো ভিডিও ফুটেজ করে ছাড়িয়ে দেয়, সেইটা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তার মানে কি? যারা এখনো এগুলো প্রকাশ করতেছেন না, যারা এখনো অন্তর পেটে আছে, মুখে আনতেছেন না, তারাও মানে এই বিষয়গুলো যখনই তাদের সামনে আসতেছে তো অমনি লুফে নিতেছে, সম্পূর্ণ দেখতেছে, কমেন্ট করতেছে, লাইক করতেছে, শেয়ার করতেছেন, যার কারণে তো ভাইরাল হইতেছে। এই বিষয়গুলো প্রকৃতপক্ষে অনেক দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। আর আমি আওয়ামী লীগের বর্তমানে মুখপাত্র বলা যায় মোহাম্মদ আরাফাত, আওয়ামী লীগের যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সাবেক তথ্যমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী, তিনি যে কথাটা বলছেন যে মানুষের যে কি বলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে এবং সেইটা সামনে আরও দ্রুত গতিতে হবে। বাহ, তিনি 15 দিন হলো না এই কথা বলছেন, ইতিমধ্যেই সেটার প্রতিফলন দেখতে পাচ্ছে। এখন সেইটা নিয়ে কথা বলতে হচ্ছে, আপনাদের সামনে কথা বলতেছি। এই যে দলে দলে মানুষ আওয়ামী লীগে যোগদান করতেছেন, সেটা প্রাতিষ্ঠানিকভাবে হোক, কি বলে যে সেটা ব্যক্তিগত উদ্যোগে হোক, যেভাবেই হোক না কেন, লোক দেখানো হোক, আপনি যেভাবে বলেন না কেন, বা একটা সিম্প্যাথি পাওয়ার জন্য হোক, মানুষ তো করতেছে, ঝুঁকি তো নিতেছে। এইটা কিন্তু বর্তমান সরকারের জন্য খুব একটা ভালো লক্ষণ, সেটা আপনি বলতে পারেন না। যারা একসময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল, আজ তারাই ভারতের ক্ষমতাসীন বিজেপির কাছে গোপনে চিঠি পাঠাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং নয়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার একযোগে ভারত সফরের সকল আলোচনাকে ছাপিয়ে তারেক রহমানের এই গোপন চিঠি নিয়েই সকলে আলাপ করছেন। কি আছে এই চিঠিতে? একজন ভারতীয় বিশ্লেষক বলছেন, চিঠিতে আর যাই থাকুক বাংলাদেশের জন্য কিছু নেই, আছে বিজেপির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন। আজকের বাস্তবতা দেখে মনে হচ্ছে ক্ষমতার স্বাদ পেয়ে তারেক রহমানের সরকার বুঝতে পারছে যে ভারতের সাথে সম্পর্ক ছাড়া বাংলাদেশের পক্ষে টিকে থাকা কঠিন। এই উপলব্ধি তাদের বাধ্য করেছে ভারতের কাছে হাত বাড়াতে। কিন্তু এখানে রয়েছে মূল সমস্যা। শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল রাষ্ট্রীয় পর্যায়ে,
যেখানে দুই দেশের সরকার বা সরকার প্রধানদের মধ্যে সরাসরি যোগাযোগ ছিল। কিন্তু তারেক রহমান একটি রাজনৈতিক দলের নেতার কাছে চিঠি লিখতে বাধ্য হয়েছেন কেন বলুন তো? এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে বর্তমান বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক মর্যাদা আসলে কতটা ভঙ্গুর, কতটা নাজুক। একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা যখন নরেন্দ্র মোদীর সাথে সরাসরি কথা বলতে পারতেন, তখন তারেক রহমানকে বিজেপি সভাপতির কাছে গোপনে চিঠি পাঠাতে হয় বা গোপন চিঠি পাঠাতে হয়। চিঠির বিষয়বস্তু গোপন রাখার বিষয়টিও মানুষের মনে প্রশ্ন তুলেছে স্বাভাবিকভাবে। সাধারণ কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী এ ধরনের চিঠির মূল বিষয়বস্তু সাধারণত প্রকাশ করা হয়, কিন্তু এক্ষেত্রে যে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে তা থেকে অনুমান করা যায় যে এতে এমন কিছু আছে বা ছিল যা প্রকাশ হলে বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। আমি যতটা মনে করছি তা হলো যে মুচলেকা দিয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছিলেন সেই মুচলেকা স্মরণ করিয়ে দেওয়া এবং একই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়টি, যা এই চিঠিতে উল্লেখ নেই বলেই প্রতীয়মান হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে দাবি করেছে যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় নেতৃত্বের বৈঠক শেষে হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, কিন্তু ভারতের কোনো সরকারি বিবৃতিতে তো বটেই কেউ এই দাবির স্বীকৃতি দিচ্ছে না। এর অর্থ হলো হয় বাংলাদেশ সরকার প্রকৃতপক্ষে এই দাবি তোলেনি, অথবা তুললেও তা এতটাই দুর্বলভাবে করেছে যে ভারত সেটাকে গুরুত্ব দেয়নি বা পাত্তাই দেয়নি। আরেকটি বিষয় হলো তারেক রহমানের সরকারের বৈধতার প্রশ্ন। এই সরকার এসেছে একটি অস্থায়ী সরকারের সাজানো নির্বাচনের মাধ্যমে। গত 1.5 বছর ধরে অবৈধ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। এই পরিস্থিতিতে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় বসেন। তাই আন্তর্জাতিক অঙ্গনে তার সরকারের গ্রহণযোগ্যতা আসলে সীমিত, প্রশ্নবিদ্ধ। এই দুর্বল অবস্থানই তাদেরকে বাধ্য করেছে ভারতের কাছে নতজানু হতে। এমনকি ভারতের কাছে মুচলেকা দিয়ে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন বলেও আন্তর্জাতিক মিডিয়া থেকেই আমরা জানতে পারি। মজার বিষয় হলো যে সরকার বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলে ক্ষমতায় বসেছে, সেই সরকারকেই এখন ইন্ডিয়া ফার্স্ট নীতির অনুসরণ করতে দেখা যাচ্ছে। তেল এবং সারের জন্য ভারতের কাছে ভিক্ষা করতে হচ্ছে, ভিসা নীতি নমনীয় করার অনুরোধ জানাতে হচ্ছে কর জোরে। তারেক রহমানের চিঠি লেখার ইতিহাস দেখলেও একটি প্যাটার্ন পাওয়া যায়। তিনি মোদীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন, চিঠি লিখেছিলেন। মধ্যপ্রাচ্যের নেতাদের কাছে সংহতি জানিয়ে চিঠি লিখেছেন। জাতিসংঘ মহাসচিবকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন। কিন্তু বিজেপি সভাপতিকে লেখা চিঠিটি একটু আলাদা, কারণ এটি কোনো রাষ্ট্রপ্রধানকে নয়, একটি রাজনৈতিক দলের প্রধানকে লেখা চিঠি। এই চিঠির মাধ্যমে তারেক রহমান আসলে একটি বার্তা দিতে চেয়েছেন যে তার সরকার ভারতের সম্পূর্ণ অনুগত ছিল, আছে এবং থাকবে। কিন্তু এই আনুগত্যের মূল্য কি? শেখ হাসিনার আমলেও ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাংলাদেশের, কিন্তু সেটা ছিল সমতার ভিত্তিতে। দুই দেশের স্বার্থ রক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে বাংলাদেশ একতরফাভাবে ভারতের কাছে সবকিছু সমর্পণ করে দিচ্ছে। বিজেপি নেতা শিশির বাজরিয়ার বক্তব্য থেকেও এটা স্পষ্ট যে ভারত তার নিজের স্বার্থেই যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। তারা আওয়ামী লীগের সাথে কাজ করেছে, এখন বিএনপির সাথেও কাজ করতে প্রস্তুত। এর মানে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হলো তাদের স্বার্থ, বাংলাদেশের কোন দল ক্ষমতায় আছে সেটা নয়। এই পুরো প্রসঙ্গটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যে সরকার জনগণের কাছে ভারত বিরোধিতার বুলি আউড়ে ক্ষমতায় এসেছে, সেই সরকারই এখন গোপনে ভারতের কাছে নতি স্বীকার করছে। এটা প্রমাণ করে যে রাজনৈতিক স্লোগান আর বাস্তব নীতির মধ্যে কত বড় ফাঁক থাকতে পারে। তারেক রহমানের এই চিঠি আসলে বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের প্রতারণাও বটে। তারা ভোট দিয়েছিল বা তারা তারেক সরকারকে সমর্থন দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম নীতি প্রত্যাশায়, কিন্তু পেয়েছে একটি ভারত নির্ভর সরকার। পার্থক্য শুধু এটুকুই যে শেখ হাসিনা অন্তত প্রকাশ্যে ভারতের সাথে সম্পর্কের কথা বলতেন, কিন্তু তারেক রহমান সেটাও গোপনে করছেন। এই চিঠি থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয় যে বাংলাদেশের বর্তমান সরকারের আন্তর্জাতিক কূটনৈতিক দক্ষতার কতটা অভাব রয়েছে। স্বাভাবিক কূটনৈতিক চ্যানেল ব্যবহার না করে একটি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো কূটনৈতিক অভিজ্ঞতার অভাবকেই প্রতিফলিত করে। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এই মুহূর্তে একটি উল্লেখযোগ্য শক্তিও বটে। শেখ হাসিনার সরকার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশের জন্য ভারতের কাছ থেকে যতটুকু আদায় করা সম্ভব সবটাই করতে সমর্থ হয়েছিলেন। তবুও শেখ হাসিনার সরকারকে ভারতের দাবেদার বলে অপবাদ সইতে হয়েছে এবং সে কারণেই তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে হয়েছে। কিন্তু এখন বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যারা ক্ষমতা ভাগাভাগি করছেন, তারা মুখে ভারত বিরোধিতার ধোঁয়া তুললেও ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়ে কিংবা ভারতের কাছ থেকে তেল ভিক্ষার জন্য দুধ পাঠিয়ে শুধু থামছেন না, গোপনে আরো কি দিয়ে দিচ্ছেন ভারতকে, সে খবর কি আপনি জানেন? মনে হয় না জানেন, কারণ আপনাকে এসব কিছুই জানানো হচ্ছে না বা জানতে দেওয়া হচ্ছে না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।